নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। সন্দেশখালী নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে জোর ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সন্দেশখালী কাণ্ডের যাবতীয় তদন্তভার তুলে দিল সিবিআইয়ের হাতে। লোকসভা ভোটের মুখে এ হেন রায় শাসক শিবিরকে যথেষ্ট অস্বস্তিতে ফেলল বলেই মত রাজনৈতিক মহলের। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের লোকজনের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। সেই ঘটনাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক টানা হ্যাচড়া। চলতে থাকে পক্ষে বিপক্ষে তরজা, স্পষ্ট হয় প্রশাসনিক চাপানুত্তরও। সেই চাপানুত্তর গড়ায় আদালত পর্যন্ত এবং সেই মামলাতেই বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ সন্দেশখালী কাণ্ডের যাবতীয় তদন্তভার তুলে দেয় সিবিআইয়ের হাতে। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েও টিপ্পনি কাটতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। সন্দেশখালী রাজ্য সরকার যা যা করার করছিলেন, কিছু ঘটনা ঘটেছে, সংশোধন করা হয়েছে, স্টেপ নেওয়া হয়েছে। এরপর যদি মনে হয় যে আদালত কিছু দিয়েছেন, সেটা রাজ্য সরকার প্রশাসন তাদের আইনজীবীরা এর পরিপ্রেক্ষিতে কোর্টকে যা বলার বলবেন। আমি শুধু তার সঙ্গে একটা কথা বলি, আদালত এবং বিচার ব্যবস্থায় আমাদের পূর্ণ আস্থা আছে, পূর্ণ। আদালত এবং বিচার ব্যবস্থায় আমাদের পূর্ণ সম্মান আছে। বিচার ব্যবস্থাকে সম্মান করি, তারাই শেষ কথা বলবেন। কিন্তু কোন কোন জায়গা থেকে যদি ঘন 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 সিবিআই হয়, তাহলে যেন মনে হয় আর একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপেক্ষা করে আছেন যে এর পরের কোনো নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে তাকে বা তাদের কাউকে দেখা যাবে। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আদালতে বিচারপতিদের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সরকার বিরোধী মনোভাব কাজ করছে। সন্দেশখালী নিয়ে মোট 5টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আদালতে। এদিন সবকটি মামলা একত্র করে মামলা শোনেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও রাজ্যকে বেশ কিছু নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যের আর্জি ছিল হাইকোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে তদন্ত করুক সিট। ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে বলেছে, মামলায় যুক্ত সব পক্ষকে 15 দিনের মধ্যে সিবিআইয়ের কাছে সমস্ত নথি জমা দিতে হবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখতে পোর্টাল চালু করতে হবে। পোর্টালের খুঁটিনাটি জনসমক্ষে প্রচার করতে হবে উত্তর 24 পরগনার জেলা শাসককে। পাশাপাশি অভিযোগকারীর নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে রাজ্য সরকারকে। সন্দেশখালীতে জমির মালিকানা বদল কিংবা জমির চরিত্র বদল সংক্রান্ত তদন্তে প্রয়োজনে সরকারি ও বেসরকারি সংস্থার যে কোনো আধিকারিককে তলব করতে পারেন তদন্তকারীরা। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। লোকসভা ভোটের আবহে 2 বছর আগের এক ঘটনাকে ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বিস্ফোরণ নিয়ে বুধবার সুর আরো চড়িয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইকে কাঠগড়ায় দাঁড় করালো শাসক দল তৃণমূল। শাসক দলের নেতারা অমিত শাহকে আক্রমণ করতেও ছাড়েননি। তৃণমূল বলছে অমিত শাহ আসলে নাটের গুরু। ভূপতিনগরের ওই ঘটনা নিয়ে যখন তৃণমূল এবং বিজেপির মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে, ঠিক তখনই কলকাতা হাইকোর্টের স্বস্তি মিলল এনআইএর। আদালত এনআইএ অফিসারদের রক্ষা কবচ দিয়ে জানিয়ে দিল তাদের গ্রেফতার করা যাবে না। বলাই যায় আদালতে বুধবার বেশ বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। 2022 সালের 2রা ডিসেম্বর ভূপতিনগরের জোরপাটকি গ্রামে তৃণমূল বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে এক ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। রাজকুমার এবং স্থানীয় আরো 2জন
তৃণমূল নেতার ঝলসানো দেহ মেলে ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরের এক জায়গা থেকে। আদালতের নির্দেশে গত বছর ওই বিস্ফোরণের তদন্তে নামে এনআইএ। সেই তদন্তের সূত্রেই স্থানীয় কয়েকজন তৃণমূল নেতাকে সম্প্রতি সমন পাঠায় এনআইএ, কিন্তু তারা হাজিরা এড়িয়ে যান। শাসক দলের 2 নেতার খোঁজে শনিবার ভোরে গ্রামে যায় এনআইএ। তাদের ধরে নিয়ে যাওয়ার পথে গ্রামের মানুষের হাতে আক্রান্ত হন এনআইএর অফিসাররা। এক অফিসার সামান্য জখম হন, তাদের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এনআইএ ভূপতিনগর থানায় ওই হামলা নিয়ে এফআইআর করে। থানা তদন্ত শুরু করে, এনআইএ অফিসারদের তলব করে। এনআইএ হামলার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলাতেই বিচারপতি জয় সেনগুপ্ত আজ এনআইএ অফিসারদের রক্ষা কবচ দেন। এনআইএর কোনো আধিকারিককে গ্রেফতার করা যাবে না। জিজ্ঞাসাবাদ করতে হলে 72 ঘন্টা আগে নোটিশ দিতে হবে। জিজ্ঞাসাবাদ করতে হবে ভার্চুয়ালি, তার ভিডিও সংরক্ষণ করতে হবে। আদালত যখন এই নির্দেশ দিচ্ছে, তখন বালুরঘাটে বিজেপির নির্বাচনী সভায় ভূপতিনগরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 2 বছর আগে ভূপতিনগরে বোমা বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়। ওই বিস্ফোরণে যারা জড়িত তাদের মুখ্যমন্ত্রী বাঁচানোর চেষ্টা করছেন, তাদের আড়াল করতে চাইছেন। জনতার উদ্দেশ্যে অমিত শাহের প্রশ্ন, আপনারা কি অভিযুক্তদের জেলযাত্রা চান না? এদের উল্টো করে ঝুলিয়ে রাখা উচিত। ममता दीदी शर्म करो, शर्म करो। आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो? आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। অমিত শাহকে পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এই সব কিছুর মূলে রয়েছেন অমিত শাহ। বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের নির্দেশে চলছে এনআইএ, সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলি। অমিত শাহ যে বলছেন উল্টো করে ঝোলানো উচিত, এর মানে কি জানতে চাইলেন কুণাল ঘোষ। उल्टा लटका के सीधा कर दिया जाएगा माने क्या है? उल्टा लटका के माने তিনি যা বলতে চাইছেন, আগে তাকে তো এই কৈফিয়তটা দিতে হবে। যাদের আপনারা দুর্নীতিগ্রস্ত বলতেন, যাদের এগেনস্টে এজেন্সি লাগাতেন, তাদেরকে কোলে নিয়ে ঘুরছেন কেন? তারপরে এই বড় বড় কথাগুলোর মানে কি? সব মিলিয়ে ভোটের মুখে আবার সামনে এসে পড়েছে ভূপতিনগরের সেই 2 বছরের পুরনো বিস্ফোরণের ঘটনা। এখন তাকে ঘিরেই চলছে তৃণমূল বিজেপির মধ্যে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা। ভোটের দিন যতই এগিয়ে আসবে, ততই বাড়বে এই তর্ক বিতর্ক। আজ অমিত শাহ তাতেই ইন্ধন জুগিয়ে গেলেন। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। অগত্যা সেই পুরনো মুখী সই দলের 3 বারের সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে আসানসোলে প্রার্থী করল বিজেপি। রাজ্য বিজেপির কোন্দলে নিজের কেন্দ্র বর্ধমান দুর্গাপুর হাতছাড়া হয় আলুওয়ালিয়ার। প্রাক্তন মেয়র জিতেন তিওয়ারির নাম ভাসলেও শেষ লগ্নে বঙ্গীয় শিখ নেতাকে বেছে নিল পদ্ম শিবির। আসানসোলটা হচ্ছে আমার জন্মস্থান, এটা আমি চেয়েছিলাম পার্টির কাছ থেকে। আর ওখানকার ডিমান্ড ছিল যে কি যাতে কোনো ভূমিপুত্রকে দেওয়া হোক। আমি ওখানকার ভূমিপুত্র। আর মাননীয় মোদীজি, অমিত শাহজি আর নাড্ডাজি এই শুভেচ্ছা জানিয়ে আমাকে ওখানে পাঠাচ্ছেন যে জয়ী হয়ে এসো। আসানসোলের সিটে কিন্তু আমাদের এর আগে 2 বার ভারতীয় জনতা পার্টির প্রার্থী বাবুল সুপ্রিয় জিতেছিলেন। যখন বাবুল সুপ্রিয় ছেড়ে চলে গেলেন, তখন উপনির্বাচনে উনি জিতেছেন। উপনির্বাচনে জেতা খুব সহজ, কিন্তু মেন লড়াইটা আলাদা। আমি গতবার দুর্গাপুরে যখন নেমেছিলাম, লাস্ট ডে অফ নমিনেশন ডে, তার 2 দিন আগে আমার নাম ঘোষণা হয়েছিল।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী ঘোষণা করে বিজেপি। তাতেই বাংলার 20টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেই ঠক্কর খেতে হয়েছিল বিজেপিকে। আসানসোলে ভোজপুরি গায়ক পবন সিংকে প্রার্থী করায় শুরু হয় বিতর্ক। নিমেষে ভোটে দাঁড়াতে অস্বীকার করে তিনি। সেই থেকেই আসানসোল নিয়েই হন্যে হয়ে প্রার্থীর খোঁজ চলছিল। আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন তিওয়ারিকে নিয়ে চর্চা শুরু হয়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পছন্দ বর্ষিয়ান আলুওয়ালিয়াকে। বিরোধী দলনেতা শুভেন্দুর বাজি ছিলেন জিতেন তিওয়ারি। এক অর্থে দুজনেই তৃণমূলের প্রাক্তনী নব্য বিজেপি। সুকান্তকে টপকে জিতেনের নাম প্রায় চূড়ান্ত হয়ে গেলেও বাঁধ সাধল এনআইএ কর্তার সঙ্গে তাঁর বৈঠকের অভিযোগ। তৃণমূলের সেই অভিযোগ ঘিরেই জলঘোলা হয়ে চলেছে, আর তাতেই কপাল ফিরল আলুওয়ালিয়ার। জিতেন অবশ্য পাশে থাকার বার্তা দিয়েছেন। হাতে আর মাত্র 15 দিন। তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহা ইতিমধ্যেই প্রচারের ঝড় তুলেছেন। তবে ভুলে গেলে চলবে না, এই আসানসোল দুর্গাপুর থেকেই রাজনীতিতে উত্থান শুরু হয় আলুওয়ালিয়ার। 2014 সাল, সেই বছরেও বেশ দেরিতেই দার্জিলিং কেন্দ্রে লড়তে পাঠানো হয় আলুওয়ালিয়াকে। সেখান থেকেই তিনি প্রথম লোকসভায় যান। 2019 সালেও বেশ তালবাহানার পর তাঁর নিজের জেলায় অর্থাৎ বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করা হয়েছিল আলুওয়ালিয়াকে। এবারের ঘটনাক্রমেও তার যেন পুনরাবৃত্তি। সপ্তাহ দুয়েকের মধ্যেই চেনা মুখ আলুওয়ালিয়াতেই আস্থা রাখতে হচ্ছে। ভোট ভাগ্যে তাঁর অতীত মনে রেখেছে তৃণমূলও। তাঁকে হালকাভাবে নিতে রাজি নয় তৃণমূল। যে কোনো নির্বাচনই কখনো হালকাভাবে দেখা উচিত না। আর এর আগেও আলুওয়ালিয়া সাহেব দুর্গাপুরে দাঁড়িয়ে খুব দেরিতে এসেও তিনি কিন্তু খুব অল্প ভোটে হলেও জিতে গিয়েছিলেন। তাই আসানসোলে আমরা মোটেই হালকাভাবে দেখব না। তবে ব্যাপার হলো যে ওনার দুর্গাপুরে যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ড আসানসোলে মানুষকে দেখালেই আমার মনে হয় মানুষ শত্রুঘ্ন সিনহাজির ভোটটা বাড়িয়ে দেবে। আসানসোল তো না হয় হলো, তাও তো পূর্ণ হলো না 42 আসনের পদ্ম তালিকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে রাজ্যের সবচাইতে নজরকাড়া লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। সেখানে এখনো প্রার্থী খুঁজে পায়নি মোদি সাহেব দল। বিজেপির অন্দরমহলের হিসেবে ডায়মন্ড হারবার পদ্ম শিবিরের প্রেস্টিজ ফাইট, কিন্তু সেই ফাইট করবে কে? তাই স্নায়ুর চাপ বেড়েই চলেছে বঙ্গের গেরুয়া শিবিরে। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।